সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের 2019-20 সেশনের শিক্ষার্থীদের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র নিয়ে আমি আজকে তোমাদের সাথে আছি শওকত জাহান সাকু, সহকারী অধ্যাপক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আজকে তোমাদেরকে আমি দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় অর্থাৎ নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই বিষয়টি কিন্তু আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত ওতপ্রোতভাবে জড়িত। এই সমস্যাগুলো আমাদের নাগরিক জীবনে রয়েছে হাজারো সমস্যা। বিশেষ চাহিদার জনগোষ্ঠী এবং তাদের সমস্যা আমাদেরকে সব সময় ভাবিয়ে তোলে। শুধু বিশেষ চাহিদার জনগোষ্ঠীই নয়, এছাড়াও রয়েছে দুর্নীতি, ইভটিজিং, খাদ্যে ভেজাল, এইডস, দুর্নীতির মতো অভিশাপ আমাদের সমাজ ও রাষ্ট্রের সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। পাশাপাশি প্রাকৃতিকভাবে প্রাপ্ত প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তনের কারণেও কিন্তু আমরা এক বিশাল ঝুঁকির মধ্যে বসবাস করছি। কাজেই আমরা আজকে এইসব সমস্যার প্রকৃতি ও কারণগুলো আলোচনা করব এবং তা সমাধানের সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি তোমাদের সাথে, সেটি হচ্ছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী। আমরা দেখি এই বিশেষ চাহিদার জনগোষ্ঠী অর্থাৎ প্রতিবন্ধী শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে আমরা দু ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য এক ধরনের মানুষ রয়েছে যারা দেহগত দিক থেকে ত্রুটিপূর্ণ। এ শ্রেণীর মানুষকেই বলা হয় প্রতিবন্ধী। উইকিপিডিয়ার সংজ্ঞা বলা হয়েছে বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর 10 জন যে কাজগুলো করতে পারে। ইম্পেয়ারমেন্টের কারণে যে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হলো ডিসেবিলিটি বা প্রতিবন্ধিতা। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন 2001-এ বলা হয়েছে প্রতিবন্ধী অর্থ এমন ব্যক্তি যে জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে এই বিকলাঙ্গ ও প্রতিবন্ধী সমস্যাকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে দুর্বলতা, যেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট বলছি। দ্বিতীয়টি হচ্ছে অক্ষমতা, ডিসেবিলিটি। তৃতীয়টি হচ্ছে হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী। ইউনিসেফের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী বা ইউনিসেফ যে সংজ্ঞাটি দিয়েছে সেটি হচ্ছে এই অক্ষমতা, বিকলাঙ্গতা নামক দুটি প্রত্যয়ের মাধ্যমে সংজ্ঞায়িত করার বা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারা বলেছেন প্রতিবন্ধী হলো শারীরিক বা মানসিক ক্ষতির কারণে উদ্ভূত এমন কোনো বাধা বা সীমাবদ্ধতা
যা একজন মানুষের স্বাভাবিক কাজকর্মকে পূর্ণভাবে ব্যাহত করে। এছাড়াও তোমাদের বইয়ে আরো অনেকগুলি সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলো তোমরা বই থেকে দেখে নিবে। আমরা এবার চলে যাব এই প্রতিবন্ধিতার প্রকারভেদ। প্রতিবন্ধিতার কয়েকটি ভিত্তি বা মাপকাঠির উপর প্রকারভেদ করা হয়েছে। প্রতিবন্ধিত্ব শুরুর সময়কাল বিবেচনা করে প্রতিবন্ধী দু ধরনের। যেমন যারা প্রতিবন্ধিত্ব নিয়েই জন্মগ্রহণ করে তাদেরকে আমরা প্রাথমিক প্রতিবন্ধী বা জন্মগত প্রতিবন্ধী বলি। অপরদিকে জন্মের পর বিভিন্ন কারণে যারা প্রতিবন্ধিত্ব বরণ করে তাদেরকে অর্জিত প্রতিবন্ধী বলা হয়। শরীরের বিশেষ কোনো অঙ্গহানি বা আক্রান্ত হবার ভিত্তিতে প্রতিবন্ধী আবার কয়েক রকমের। শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী, এছাড়াও আরো বহুমুখী প্রতিবন্ধী রয়েছে। এই গেল আমাদের প্রকারভেদ। আমরা এবার দেখব এই প্রতিবন্ধিতার কারণ। মানুষ প্রতিবন্ধী হয় যেসব কারণে, সে কারণগুলো কি? প্রথমে বলা আছে রক্তের সম্পর্ক রয়েছে এমন কাউকে বিয়ে করলে তাদের সন্তান সন্ততি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। উচ্চ মাত্রার জ্বরের কারণে, মার যদি উচ্চ মাত্রার জ্বর থাকে, সন্তান সম্ভাবনা মার যদি উচ্চ মাত্রার জ্বর থাকে, মস্তিষ্কে কিছু কিছু ইনফেকশন বা টিউমার হবার কারণে, গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাবের কারণে, জন্মের পর থেকে মা ও শিশুর পুষ্টির অভাব ঘটলে, ভিটামিনের অভাবে, আয়োডিনের অভাবে, গর্ভাবস্থায় মায়ের বিশেষ হাম হলে, গর্ভধারিণী মায়ের হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা বা ডায়াবেটিস থাকলে, জন্মের সময় প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দিলে, দুর্ঘটনার কারণে, পঙ্গুত্ব নিয়েই জন্মগ্রহণ করলে, পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, রিকেটস ইত্যাদি রোগের কারণে, এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে। বইয়ে তোমাদের দেখবা 16টা পয়েন্ট দেওয়া আছে প্রতিবন্ধিতার কারণ। এই কারণগুলো তোমরা ভালো করে পড়বে। তারপরে আছে প্রতিবন্ধী জনিত সমস্যা, যে দেহ ও মনের সাহায্যে মানুষ কর্মতৎপর হয়। কিসের সাহায্যে? দেহ ও মনের সাহায্যে। তা যদি বিকল হয় তাহলে মানুষের জীবনে নেমে আসে হতাশার অমানিসা বা অন্ধকার। অনেকে এর জন্য প্রতিবন্ধী জীবনকে অভিশাপগ্রস্ত বলেও ভাবেন। প্রতিবন্ধীরা হতাশায় নিমজ্জিত হন। এসব প্রতিবন্ধীদের অনেকেই চোখ দিয়ে দেখতে পায়, স্নায়ু দ্বারা অনুভব করতে পারে, কিন্তু তা উপলব্ধি ও বিশ্লেষণ করতে পারে না। কোনো সৃজনশীল চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেকের ক্ষেত্রেই তাদের থাকে না। ধীরে ধীরে তারা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। অন্যদিকে যারা অন্ধ অর্থাৎ দৃষ্টিহীন, দৃষ্টি প্রতিবন্ধী আমরা যাদেরকে বলি, তাদের জীবন কিন্তু আরো করুণ এবং দুর্বিষহ। তারা পৃথিবীর রূপ, রস, গন্ধ ভরা কোনো সৌন্দর্যই যেমন দেখতে পায় না, তেমনি উপভোগ করতে পারে না। তারা সারাটা জীবন অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচে। এক সময় যখন তাদের বাবা মা পৃথিবী ছেড়ে চলে যান, তখন কিন্তু এই প্রতিবন্ধীরা আরো অসহায় হয়ে পড়েন। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষা সবথেকে অবহেলিত। শিক্ষাক্ষেত্রে প্রবেশে তাদেরকে বহু সমস্যার মধ্যে পড়তে হয়। ব্যক্তি, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবজ্ঞা এবং নেতিবাচক মনোভাবের কারণে প্রতিবন্ধী শিশুরা শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
সাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেটাকে আমরা বাংলায় ইশারা ভাষা বলি সেটি চালু এবং ব্রেল সামগ্রী, ব্রেল বই চালু সহজলভ্য যদি করা যায়, করতে পারলে এই প্রতিবন্ধী শিশুরা শিক্ষার সুযোগ পাবে। প্রতিবন্ধীদের পেশা ও কর্মস্থানের সুযোগও কিন্তু সীমিত। অনেক ক্ষেত্রে তাদেরকে কর্মস্থলে প্রাপ্ত সম্মান ও বেতন ভাতা দেয়া হয় না। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আমরা লক্ষ্য করি প্রতিবন্ধীদের কাজ বা চাকুরি থেকে ছাঁটাই করা হয়। কর্মক্ষেত্রে প্রতিবন্ধীরা সমান হারে সুবিধা ও মজুরি পায় না। তারা সবসময়ই সামাজিক ও মানসিক সমস্যায় ভোগে। মানুষ সমাজে প্রতিবন্ধীদের অপয়া মনে করে। প্রতিবন্ধীর মুখ দর্শনকে তারা অনেকেই অমঙ্গল এবং অশুভ মনে করে। পরিবারের অন্য সুস্থ সদস্যদের মতো সামাজিক আচার অনুষ্ঠানও অনেক সময় তারা যেতে পারে না। প্রতিবন্ধী বিশেষ করে শিশু, কিশোর এবং মহিলারা দের সম্পর্কে আমাদের সমাজে বিদ্যমান যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদেরকে আরো বেশি অসহায় করে তোলে। 2-4 জন ধনী মানুষ তাদের প্রতিবন্ধী মেয়েদের হয়তোবা যৌতুক দিয়ে বা জামাইকে ঘরে রেখে, অর্থাৎ আমরা যাদেরকে বলি এক কথায় ঘর জামাই রেখে পাত্রস্থ করে থাকেন, সেটিও আবার সবার ভাগ্যে জোটে না। আর সমাজে যে আমাদের বিদ্যমান কুসংস্কার আছে বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আছে, সে কারণেও কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পূর্ণভাবে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এমনকি নিজ পরিবারেও অনেক সময় প্রতিবন্ধীরা অযত্ন এবং অবহেলায় মানুষ হয়। পরিবারের অন্যান্য শিশুদের থেকে তাদেরকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত করে রাখা হয়। প্রতিবন্ধীরা মানবাধিকার সংশ্লিষ্ট বিষয় থেকেও অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। এজন্যই তারা যৌন নিপীড়ন এবং অনেক ক্ষেত্রে শারীরিক নিপীড়নেরও শিকার হয়। কাজেই প্রতিবন্ধীরা যাতে সমাজে সব কর্মকাণ্ডে, আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি সমাজের সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। এই যে বিষয়গুলি কথা বললাম, এই বিষয়গুলি কিন্তু সত্যিকার অর্থেই প্রতিবন্ধীদের জীবনকে করে তুলছে দুর্বিষহ। এবার এই যে সমস্যাগুলো আলোচনা করলাম, আমরা এই সমস্যাগুলোকে সমাধানের কি পথ আছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা দেখি, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের চারপাশে, এই প্রতিবন্ধীরা কিন্তু আমাদেরই কারো ভাই, কারো বোন, কারো সন্তান। তারা কিন্তু আমাদেরই আপনজন। তাদের প্রতি আমাদের সবসময়ই সুনজর দিতে হবে। কোন কোন ক্ষেত্রে আমরা এই সমাধানটা করতে পারি? পঙ্গুত্ব এবং অঙ্গহানিকে আল্লাহ তাআলার অভিশাপ, গজব বা আল্লাহ প্রদত্ত মনে না করে এর সঠিক চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেপরোয়া যানবাহন পরিচালনার জন্য কঠোর শাস্তির বিধান করতে হবে এবং তা কার্যকর করতে হবে। পথচারীদেরকে রাস্তা পারাপারের সময় অবশ্যই ওভারব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা অতিক্রম করা, রাস্তার নির্দিষ্ট দিক ধরে সাবধানে চলাচল করার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। কলকারখানাকে ঝুঁকিমুক্ত রাখতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ পানি ও আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবরাহ করতে হবে। শিশুর জন্মপূর্ব ও জন্মোত্তর সেবা প্রদান সম্পর্কে মা বাবা উভয়কেই আরো সচেতন করে তুলতে হবে। শিশু অবস্থায় রোগ প্রতিরোধক যে টিকা, ইনজেকশনগুলো আছে সেগুলো দিতে হবে। প্রতিবন্ধীদের জন্য উপযোগী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি সহ সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে। প্রতিবন্ধীদের প্রতি পরিবার, সমাজ, রাষ্ট্র, এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ চাহিদার জনগোষ্ঠী অর্থাৎ প্রতিবন্ধীদেরকে চিকিৎসাগত সহযোগিতা, চিকিৎসা পুনর্বাসন, প্রযুক্তিগত, বৃত্তিমূলক ও সামাজিক পুনর্বাসনের জন্য সরকার ও বেসরকারিভাবে আরো উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিবন্ধী আসলে কোনো অভিশাপ নয়, এটি কোনো আল্লাহর গজবও নয়। এটা না ভেবে আমরা যদি এগুলো চিকিৎসা, প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারি,
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি বাংলাদেশে প্রতিবন্ধীদের উন্নয়নকল্পে জাতীয় প্রতিবন্ধী ফোরাম গঠিত হয়েছে এবং এ ফোরাম জাতীয় নীতিমালাও প্রণয়ন করেছে। 2006 সালের 13 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 61তম অধিবেশনে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করেছে। অন্ধদের জন্য টঙ্গীতে গড়ে উঠেছে জব ওরিয়েন্টেড সেন্টার। দেশের অনেক জায়গায় বোবা এবং বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। এগুলো সবই কিন্তু আশার কথা। আমাদের সবার উচিত দয়া, করুণা ও অবহেলা প্রদর্শন না করে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, তাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু একটা করা। নিশ্চয়ই আমরা সকলেই এবং তোমরা যারা শিক্ষার্থী আছো তারাও কিন্তু চমৎকারভাবে এই উদ্যোগটি গ্রহণ করতে পারো। তাহলে এটা আমাদের কাছে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণত দুর্নীতি বলতে ঘুষ, লেনদেন, প্রতারণা, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারকে বোঝানো হয়ে থাকে। দুর্নীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ করাপশন, ল্যাটিন শব্দ করাপস থেকে এর উৎপত্তি, যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। যার অর্থ কি? ধ্বংস বা ক্ষতি সাধন। তাহলে দেখো যে বিষয়টির অর্থ হচ্ছে ধ্বংস বা ক্ষতি সাধন, তাহলে নিশ্চয়ই সেই বিষয়টি থেকে আমাদের সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। এবার আমরা দেখি এই দুর্নীতি সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারিতে কি বলা হয়েছে। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে দুর্নীতি অর্থ অস্বাভাবিক উপায়ে কোনো কিছু করা, অর্থাৎ স্বাভাবিক উপায়ে কোনো কিছু করা না, অস্বাভাবিক উপায়ে কোনো কিছু করাই হচ্ছে দুর্নীতি। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে সংজ্ঞায় দুর্নীতির সংজ্ঞায় বলা হয়েছে রাজনৈতিক ও সরকারি প্রশাসনে ঘুষ, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার, ব্যক্তি বিশেষকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এসবের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণকেই দুর্নীতি বলা হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু সংজ্ঞা আছে। বিশেষ করে দুর্নীতি সম্পর্কে দুটি সংজ্ঞা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক যে দুটি সংজ্ঞা প্রদান করেছে, সেই সংজ্ঞা দুটো আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। যে ব্যক্তি স্বার্থ অর্জনে বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি বলা হয়েছে। একই ব্রুশিয়ারে দুর্নীতি অর্থাৎ দুদক বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কর্তৃক আরেকটি সংজ্ঞা বলা আছে যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয়। সাধারণভাবে কার কাছে? তোমার নিজের বিবেকের কাছে গ্রহণযোগ্য নয়, তাই হচ্ছে দুর্নীতি। তাহলে আমরা অন্ততপক্ষে এই বিষয়গুলো এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম থেকে আমরা যদি একটা সারাংশ করি বা সারমর্ম করি, তাহলে আমরা বলতে পারি দুর্নীতি সাধারণত কোন কোন বিষয়: ঘুষ গ্রহণ করা, অর্থ সম্পদ আত্মসাৎ করা, ক্ষমতা এবং অবস্থানের ভিত্তিতে অসৎ বা অসাধু বা অপব্যবহার করা, ভীতি প্রদর্শন করে অর্থ আদায় বা সুযোগ সুবিধা গ্রহণ করা, প্রতারণা, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, সরকারি সম্পদ ক্রয় বিক্রয়ে অস্বচ্ছতা, দায়িত্ব পালনে অবহেলা, অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার এবং ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য অন্যের উপর মানসিক নির্যাতন চালানো, এটিও কিন্তু একটি দুর্নীতি। এবার আমরা দেখব দুর্নীতির ক্ষতিকর প্রভাব কি কি আছে, কি কি ক্ষতিকর প্রভাব আছে দুর্নীতির। দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়, জাতীয় উন্নয়নের বাধা সৃষ্টি করে, দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, জাতীয় সংহতি বিপন্ন করে,
ফলে জীবনযাত্রার ব্যয় বাড়ে। দুর্নীতি ফলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়, সরকারি নীতিসমূহকে কলুষিত করে, জাতীয় সম্পদ বন্টনে অসম অবস্থার সৃষ্টি হয়। এছাড়া আরো বেশ কিছু কারণ আছে, দুর্নীতির ক্ষতিকর দিক আছে, যে বিষয়গুলো এতক্ষণ তোমাদের সাথে বললাম। এবার আমরা দেখব দুর্নীতির কারণ। দুর্নীতির কারণ বিভিন্ন কারণে হয়। স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাদের প্রভুসুলভ মানসিকতা ও ক্ষমতার বাড়াবাড়ি, আমলাদের দায়িত্বে অবহেলা ও দক্ষতার অভাব, আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, আইনের শাসনের অভাব, বিচার বিভাগের স্বাধীনতার অভাব। দুর্নীতির কারণের ক্ষেত্রে দেখবা বইয়ে তোমাদের পায়। এবার আমরা আলোচনা করব দুর্নীতি প্রতিরোধের উপায়। কি কি উপায়ে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি? স্বাধীন, যথার্থ ক্ষমতা সম্পন্ন ও সক্রিয় দুর্নীতি দমন কমিশন গঠনের মাধ্যমে, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা, ন্যায়পালের পদ সৃষ্টি এবং তার দায়িত্ব অর্পণ করা, প্রশাসনিক জবাবদিহিতার নীতি কার্যকর করা, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা, সরকারের দায়িত্বশীল ও জবাবদিহিমূলক মানসিকতা সৃষ্টি, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা, দুর্নীতি প্রতিরোধে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ঘোষণা ও তা বাস্তবায়ন করা, রাজনৈতিক দল পরিচালনায় অসৎ উৎস থেকে তহবিল সংগ্রহ না করা, রাজনৈতিক দল কর্তৃক সৎ, যোগ্য, দেশপ্রেমিক ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন প্রদান করা, জাতীয় সংসদ অর্থাৎ আইনসভাকে কার্যকর ও গতিশীল করা, দুর্নীতিবাজদের ঘৃণা করা এবং তাদের দুর্নীতি সম্পর্কে দুর্নীতি কমিশনকে অবহিত করা, নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, দুর্নীতি থেকে প্রতিকার পাবার জন্য প্রয়োজন কঠোর রাজনৈতিক অঙ্গীকার, দুর্নীতি প্রতিরোধ করার জন্য গণমাধ্যমের সজাগ ও সচেতন ভূমিকা, আইনের প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং তা প্রয়োগ করা, সরকারি নিরীক্ষক কমিটি গঠন করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা, গণমাধ্যম এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা, তথ্য লাভের অধিকার সংক্রান্ত আইন প্রণয়ন করা, সৎ ও যোগ্যরা যেন চাকুরি লাভ করতে পারে সেজন্য মেধার ভিত্তিতে নিয়োগ লাভের পদ্ধতি চালু করা, সুশাসন প্রতিষ্ঠা করা। এছাড়াও আমরা আরো বেশ কিছু উপায় তোমরা বইয়ে লক্ষ্য করতে পারবে, প্রায় 35টা মতো পয়েন্ট বইয়ে দেওয়া আছে। এবার আমরা দেখি বাংলাদেশে যে দুর্নীতির চিত্রের কথা বলা আছে। আসলে বলতে খুব ভালো লাগে না নিজের দেশের কথা, নিজের মাতৃভূমির কথা, তারপরও যেহেতু আমাদের পড়ার আলোচ্য বিষয় একটু বলতেই হয় যে বাংলাদেশে দুর্নীতির বিস্তার কিন্তু ঘটেছে ব্যাপকভাবে। আমরা আমাদের আশপাশ, আমাদের চারদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এটা আমরা খুব জোরে গলায় আমরা বলতে পারবো না আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ এখনো গড়ে তুলতে পেরেছি। এর জন্য কিন্তু আমরা বিদেশে
আমাদের দেশের ভাবমূর্তি অনেক ক্ষেত্রে বিনষ্ট হচ্ছে গুটি কয়েক এই দুর্নীতিবাজদের জন্য। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর দুর্নীতি বিষয়ক গবেষণার জরিপে আমরা দেখি পরপর কয়েক বছর বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও আমরা দেখি বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা সহ আন্তর্জাতিক অনেক সংগঠন তাদের সাম্প্রতিক রিপোর্টগুলোতেও কিন্তু বাংলাদেশের দুর্নীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। সরকারি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না। ঘুষ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেন এটাকে অনেকেই বেতনের অংশ মনে করে। ঘুষ না দিলে কোনো কাজ হয় না। ঘুষ না পেলে সরকারি কর্মচারীরা নাকি অনেক ক্ষেত্রেই কাজে উৎসাহ পায় না। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্যটি দেওয়া হয়েছে। ডেমোক্রেসি ওয়াচ নামক একটি গবেষণা প্রতিষ্ঠান 2000 সালে প্রকাশিত তাদের রিপোর্টে বলেছেন, দেশের 95% মানুষ মনে করে পুলিশ সব থেকে বেশি দুর্নীতিপরায়ণ। একই ধারণা পোষণ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। এছাড়াও তাদের রিপোর্টে শিক্ষা খাত, স্থানীয় সরকার খাত, স্বাস্থ্য খাত, বন ও পরিবেশ খাত দুর্নীতির একটা হতাশাব্যঞ্জক চিত্র তারা তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমরা যদিও এখনো আমরা উন্নত রাষ্ট্রের দিকে যেতে পারিনি, আমাদের সরকার চেষ্টা করছে, কিন্তু সরকারের একার পক্ষে কিন্তু এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ আমরা জনগণ, এই বিশাল জনগোষ্ঠী যদি আমরা সচেতন না হই, তাহলে এদেশের জনগোষ্ঠীর বৃহৎ অংশকে কিন্তু সত্যিকার অর্থেই একসময় মানবতর জীবনযাপন করতে হবে। বিদেশি সাহায্য এনে আমাদের উন্নয়নের চাকাকে খুব বেশি দিন সচল রাখা যাবে না। অথচ আমরা দেখি সেই প্রাপ্ত সাহায্য যদি দুর্নীতিগ্রস্ত লোকদের পকেটে ঢুকে, তাহলে এদেশের উন্নয়ন সত্যিকার অর্থে কোনো দিনও কিন্তু সম্ভব হবে না। এজন্য এই মুহূর্তে আমাদের মনে প্রাণে শপথ গ্রহণ করতে হবে, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না। আমরা যদি প্রত্যেকেই সমস্বরে এই বিষয়টি নিয়ে কাজ করি, সমাজ ও রাষ্ট্রে, বিশেষ করে তোমরা যারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কাণ্ডারি, তোমরা যদি এই বিষয়টি নিয়ে একদম পরিবার থেকে যদি আমরা শুরু করি, আমার চারপাশ থেকে যদি শুরু করি, তাহলে আমার বিশ্বাস খুব সহজেই আমরা সমাজ থেকে এর মূল উৎপাটন করতে। আমি এই অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলি থাকতে পারে বলে দিচ্ছি। নাগরিক সমস্যা আমাদের করণীয় এই চ্যাপ্টারটা থেকে আমি যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রতিবন্ধীর সংজ্ঞা, প্রতিবন্ধীর প্রকারভেদ, এর কারণ, এর সমস্যা এবং সমাধানের উপায়। আরেকটি বিষয় আলোচনা করলাম দুর্নীতির সংজ্ঞা, এর ক্ষতিকর প্রভাব, এর কারণ, এটা প্রতিরোধের উপায় এবং বাংলাদেশে দুর্নীতির চিত্র। এই অধ্যায় থেকে এই বিষয়গুলো সম্ভাব্য প্রশ্ন হিসাবে থাকতে পারে। তবে আমি তোমাদেরকে আবারও বলছি, এই 10ম অধ্যায় আমাদের শেষ অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের প্রশ্নে উদ্দীপক কোনো ক্ষেত্রে আমরা বোর্ড প্রশ্নে একের অধিকও আমরা পাই। কাজে এই অধ্যায়টি খুব সহজ, জটিল কোনো বিষয় না। যদি একটু মনোযোগ সহকারে পড়ো, তাহলে এখান থেকে খুব ভালোভাবে আনসার দেওয়া সম্ভব। আগামী ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, এই অধ্যায়েরই আরো যে দুটো বিষয় আছে, খাদ্যে ভেজাল এবং ইফটিজিং, এই দুটো বিষয় নিয়ে আমি তোমাদের
আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ করছি। আগামী ক্লাসের আগ পর্যন্ত প্রত্যেকেই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।